আজকে এই ভিডিওতে আমরা সেট থিওরি নিয়ে আলোচনা করব। এই সেট থিওরির উদ্ভাবক জর্জ ক্যান্টর ছিলেন একজন বিখ্যাত জার্মান গণিতজ্ঞ। তার ভাষায় সেট থিওরির সংজ্ঞাটা এরকম যে এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস টু বি কনসিভড অ্যাজ আ হোল ইন আওয়ার পারসেপশন। আর কি আমি ওই কথাটা লিখিনি এইরকম। তাহলে দেখো, আমরা অনেক সময় বলে থাকি যে বলতে পারি যে দেখো এটা আমার একটা রঙের সেট আর কি, বা আমি নববর্ষে দেখো যে কার্ড পেয়েছি, গ্রিটিংস কার্ড, দেখো তার একটা এটা আমার কালেকশান বা সেট। ঠিক আছে, তাহলে সেট হচ্ছে কি না একটা সমষ্টি, সংকলন বা কালেকশান। সেট তাহলে আর কি সমষ্টি, কোনো একই ধরনের জিনিসের সমষ্টি, সংকলন বা কালেকশান, এটাই হচ্ছে গিয়ে সেট। তাহলে এই যে সংকলনটি, কালেকশানটি কি হতে হবে? ওয়েল ডিফাইন্ড হতে হবে বা সুসংজ্ঞাত হতে হবে। তাহলে এই সংকলনটি কি হতে হবে? সুসংজ্ঞাত হতে হবে। ঠিক আছে, মানে ওয়েল ডিফাইন্ড হতে হবে। তার মানে একটা নির্দিষ্ট কিছু নিয়ম থাকবে। ঠিক আছে, নির্দিষ্ট নিয়ম মেনে একটা সেটের অন্তর্ভুক্ত হতে হবে। আর তারপরে আরেকটা কী হতে হবে, 2 নম্বর যেটা হতে হবে যে পরস্পর ভিন্ন বস্তু হতে হবে। পরস্পর ভিন্ন বস্তু হতে হবে। ঠিক আছে, পরস্পর ভিন্ন বস্তু মানে ডিস্টিংক্ট বা ডিফারেন্ট অবজেক্ট হতে হবে। অবজেক্টও বলতে পারি বা ওদেরকে এলিমেন্টসও বলতে পারি। এইগুলো নিয়েই একটা সেট তৈরি হবে। এখন এই সেটগুলোকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করে থাকি। ধরো ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এরকম ক্যাপিটাল লেটার দিয়ে সেট ডিনোট করে থাকি। আর সেটের ভেতরে যে এলিমেন্টগুলো রয়েছে, যেগুলো নিয়ে সেট তৈরি হচ্ছে, অবজেক্টসগুলো, সেগুলোকে আমরা সাধারণত স্মল লেটার দিয়ে, ধরো এক্স, ওয়াই, জেড, এরকম স্মল লেটার দিয়ে ডিনোট করে থাকি। তাহলে এইটা হচ্ছে সেট ডিনোট করে থাকি। এটা হচ্ছে সেটের ভেতরে যে এলিমেন্টগুলো রয়েছে তাদেরকে আমরা পদ বা উপাদান বা এলিমেন্ট বা মেম্বার এরকম বলে থাকি, সেগুলোকে আমরা স্মল লেটার দিয়ে প্রকাশ করে থাকি। এখন আমি যদি বলি যে এক্স এ সেটের একটা এলিমেন্ট বা পদ, সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে প্রকাশ করব? লিখব এক্স বিলংস টু এ। এটাকে আমরা করব কিভাবে? এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স এ সেটের একটা মেম্বার বা উপাদান। আর যদি বলি যে ওয়াই এ সেটের মেম্বার নয়, তাহলে সেটাকে কিভাবে লিখবো? ওয়াই এই বিলংস টু চিহ্ন লিখে ওটাকে কেটে দেবো, ওয়াই ডাজ নট বিলংস টু এ। তার মানে ওয়াই এ সেটের মেম্বার নয়। আচ্ছা, সেট আমি ধরো একটা, তাহলে এ ইকুয়াল টু লিখছি 2, 4, 6, 8। তাহলে এই সেটের মধ্যে রয়েছে 4টে এলিমেন্ট। এইবারে একটা জিনিস দেখো, আমি কি করলাম, সেটটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করছি। আচ্ছা, জর্জ ক্যান্টর এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়েই সেটকে রিপ্রেজেন্ট করে এসেছেন। এখনও অবধি আমরা সেটের এলিমেন্টকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে পুরো সেটটাকে রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2, 4, 6, 8 লিখলাম। তাহলে এই যে ভেতরের এলিমেন্টগুলো হচ্ছে এ সেটের এলিমেন্ট বা মেম্বার বা উপাদান। তাহলে এখানে 4টে উপাদান আছে, একটা 2, 4, 6, 8। এবারে দেখো, এই যে সেটটাকে আমি একটু অন্যভাবেও লিখতে পারি। ইকুয়াল টু বলে আমি যদি এরকম লিখি এক্স such that x equal to 2k, k belongs to capital N and k less than 5। আচ্ছা, এখন আমি এই যে লিখেছি এটা কে বিলংস টু ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন মানে কি? ক্যাপিটাল এন হচ্ছে গিয়ে বলা হয় সেট অফ ন্যাচারাল নাম্বারস। সেট অফ ন্যাচারাল নাম্বারসকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়। আমার অন্য ভিডিওতে এই ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, রিয়েল নাম্বার, র্যাশনাল নাম্বার, এইগুলো সম্বন্ধে আলোচনা করা আছে। তোমরা চাইলে চ্যানেলে ঢুকে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তা আমি এখানে একবার বলে দিচ্ছি, এনকে বলা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যার সেট। এর মধ্যে কারা রয়েছে? স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে 1, 2, 3, 4, 5, এই সমস্ত যেগুলো আমাদের কাউন্ট করতে ব্যবহার করা হয়, সেই সমস্ত নাম্বারগুলো নিয়ে ন্যাচারাল নাম্বার তৈরি হয়। সেই ন্যাচারাল নাম্বারগুলোকে এক জায়গায় করে যে সেট তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস। এবং যেহেতু ন্যাচারালের এন, তাই ক্যাপিটাল এন দিয়ে এটাকে প্রকাশ করা হয়। তাহলে এখানে কে বিলংস টু এন মানে কে হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে কে সব থেকে ছোটো ন্যাচারাল নাম্বার হচ্ছে 1। তাহলে কে এর ভ্যালু যখন 1, তখন 2 × 1, তার মানে এক্সের ভ্যালু 2,
তাহলে হচ্ছে ফার্স্ট এলিমেন্ট পেলাম। কে এর ভ্যালু যখন 2, তখন 2 দুগুণ 4, তখন এক্স এর ভ্যালু 4 মানে সেকেন্ড এলিমেন্ট পেলাম। যখন কে ইকুয়াল টু 3, 3 দুগুণ 6, তখন এটা পেলাম। কে ইকুয়াল টু যখন 4, তখন 4 দুগুণ 8, এটা পেলাম। কে ইকুয়াল টু 5 কি নিতে পারবো না, কারণ কে লেস দ্যান 5 বলা হয়েছে, তাহলে কে 4 অবধি নিয়েই বন্ধ করে দিতে হবে। তাহলে 4 অবধি নেওয়ার ফলে ঠিক দেখো এই 4টে এলিমেন্টই পাওয়া গেল। তাহলে এই এ সেটটাকে আমরা দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারছি। একটা কি না, সমস্ত এলিমেন্টগুলোকে পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে এইভাবে, আরেকটা একটু কায়দা করে আর কি এরকমভাবেও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে একটা সেটকে আমরা দুরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারছি। প্রথমটা যেভাবে রিপ্রেজেন্ট করেছি, এই রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় তোমার রোস্টার ফর্ম অর ট্যাবুলার ফর্ম, অথবা হচ্ছে ছক বন্দীকরণ পদ্ধতি। মানে টেবিলের উপরে যেমন সমস্ত জিনিস সাজিয়ে রাখা থাকে না, সেরকমভাবে যেন সাজিয়ে দেওয়া হয়েছে। আর নেক্সট এটাকে বলা হচ্ছে তোমার সেট বিল্ডার্স ফর্ম বা রুল মেথড বা ধর্মভিত্তিক পদ্ধতি। তাহলে আমি দুটো পদ্ধতি লিখে দিচ্ছি। তাহলে রোস্টার ফর্ম বা ট্যাবুলার ফর্ম, যেটা যে প্রথমটা, আর সেকেন্ডটা হচ্ছে সেট বিল্ডার্স ফর্ম বা রুল মেথড। আমি আর একটা ধরো সেটের উদাহরণ নিয়ে নিই। বি ইকুয়াল টু 1, হাফ, 1/3, 1/4, 1/5 এইভাবে চলছে। এটাকে আমি এইভাবেও লিখতে পারি, x such that x equal to 1/n, n belongs to ক্যাপিটাল N। আচ্ছা, এখানে আরেকটা বলে দিই, এই যে এক্সের মাথায় ফোঁটা পড়ে গেল, এই যে এই চিহ্নটাকে অথবা এইটাকে বলা হচ্ছে সাচ দ্যাট। ম্যাথমেটিক্সে এটাকে হচ্ছে সাচ দ্যাট চিহ্ন বলা হচ্ছে। তাহলে এক্স সাচ দ্যাট এক্স ইকুয়াল টু হচ্ছে 1/n, যেখানে এল বিলংস টু ক্যাপিটাল N। দেখো যখন n ইকুয়াল টু 1, তখন এক্স হচ্ছে 1/1 মানে 1। এন ইকুয়াল টু যখন 2, এক্স ইকুয়াল টু 1/2 মানে এইটা। এন ইকুয়াল টু যখন 3, তখন এক্স ইকুয়াল টু 1/3 এইভাবে। তাহলে এই যে ফার্স্ট যেটা লেখা হয়েছে এটা বুঝতেই পারছো, এটা ট্যাবুলার ফর্ম বা রোস্টার ফর্ম, আর সেকেন্ডটা হচ্ছে গিয়ে সেট বিল্ডার্স ফর্ম। নেক্সট দেখো, আমি একটা সেটের উদাহরণ নিয়েছি, যে এই সেটের মধ্যে যে উপাদানগুলো রয়েছে তারা এক্স বিলংস টু এন, তার মানে ন্যাচারাল নাম্বার রয়েছে, সেই ন্যাচারাল নাম্বারগুলো যারা একের থেকে ছোট। এবার আমরা জানি সব থেকে ছোটো ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে ন্যাচারাল নাম্বার স্টার্ট হচ্ছে, তাহলে একের থেকে ছোটো কোনো ন্যাচারাল নাম্বার নেই। তাহলে বুঝতেই পারছো এই সেটে আসলে কোনো এলিমেন্ট বা উপাদান নেই। তাহলে কিন্তু এটাও একটা সেট, তাহলে এটা এমন একটা সেট যে সেটের মধ্যে কোনো উপাদান নেই। এই সেটটাকে বলা হয় নাল সেট, ভয়েড সেট অথবা এমটি সেট, এবং এটাকে আমরা এই ফাইল এটা দিয়ে প্রকাশ করে থাকি। এটাকে কি বলা হয়, নাল সেটও বলতে পারি, ভয়েড সেটও বলতে পারি, এমটি সেট বলতে পারি, অথবা শূন্য সেট বলতে পারি। তাহলে যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না সেটাকেই শূন্য সেট বলা হচ্ছে। এবারে যে নাল, এই নাল শব্দটা কোথা থেকে এসছে একটু বলে দিই। এটা হচ্ছে একটা জার্মান শব্দ। জার্মানি ভাষায় নাল মানে হচ্ছে জিরো। আমরা জিরোকে জিরো বলি, ওরা জিরোকে উচ্চারণ করে নাল। তাহলে এর মধ্যে জিরো এলিমেন্ট আছে, অর্থাৎ কোনো এলিমেন্ট নেই, তাই জন্য কিন্তু এটাকে নাল সেট বলা হয়। যেহেতু ক্যান্টর হচ্ছে বুঝতেই পারছো জার্মান গণিতজ্ঞ ছিলেন, সেই জন্য সেখান থেকে কিন্তু এই নাল কথাটা এসেছে। আবার কোনো সেটের মধ্যে যদি কেবলমাত্র একটি এলিমেন্ট বা উপাদান বা পদ থাকে, তাকে আমরা বলি একপদী সেট বা সিঙ্গলটন সেট। এবং সেটের এলিমেন্টকে আমি বলেছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। ধরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি 3 লিখলাম, তাহলে এমন একটা সেট যার মধ্যে একটা মাত্র এলিমেন্ট আছে 3, এটাকে কি বলা হয়, এটাকে সিঙ্গলটন সেট বলা হয়। সিঙ্গলটন সেট বা একপদী সেট, সিঙ্গলটন সেট বা একপদী সেট বলা হয়। তাহলে একটা এলিমেন্ট যুক্ত সেটকে সিঙ্গলটন সেট বলা হচ্ছে। এইবারে আসি উপসেট বা সাবসেট কাকে বলা হচ্ছে। ধরো এ আর বি দুটো নন এমটি সেট নিলাম। নন এমটি সেট মানে অন্তত একটা করেও এলিমেন্ট আছে। পরে আমি এমটি সেটের সঙ্গে বা নাল সেটের সঙ্গে কী হচ্ছে বলছি। তাহলে এ আর বি দুটো নন নাল সেট। এখন এ যদি বি এর সাবসেট হয়, এইটা হচ্ছে সাবসেটের চিহ্ন। সাবসেটের এখন দুরকম চিহ্ন পাবে, একটা হচ্ছে এইরকম পাওয়া যাবে, আর একটা হচ্ছে এরকম পাওয়া যাবে। যদি প্রপার সাবসেট হয় বা যথার্থ সাবসেট হয়, তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করি, আর শুধু সাবসেটের ক্ষেত্রে বা উপসেট বললে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। আমি এই দুটোর পার্থক্য এখন বলে দিচ্ছি। আচ্ছা, তার আগে বলে দিই যে এ বি এর সাবসেট বলতে কি বোঝায়। এ ইজ এ সাবসেট অফ বি বলতে তার মানে হচ্ছে এ সেটের সমস্ত এলিমেন্টই বি সেটের মধ্যে থাকবে। যদি এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটের মধ্যে থাকে, তাহলে একে বলা হবে বি সেটের সাবসেট। তার মানে কি হচ্ছে, ইফ যদি এ এটা বি হয়, ইফ এক্স বিলংস টু এ দেন এক্স বিলংস টু বি। যদি
এ হচ্ছে বি এর সাবসেট হয়, তাহলে কি হবে, যদি এ থেকে একটা এলিমেন্ট এক্স তুলি তাহলে অবশ্যই দেখা যাবে এক্স বিতে রয়েছে। অপর দিক থেকে যদি এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটের মধ্যে থাকে তাহলে একে বি এর সাবসেট বলা হবে, মানে ভাইস ভার্সা। একে বি এর সাবসেট বলা হবে যদি এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটের মধ্যে থাকে। উল্টো দিক থেকে যদি দেখা যায় যে এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটের মধ্যে আছে তাহলে এ বি এর সাবসেট হয়ে যাবে। এবার আমি দুটো উদাহরণ নিচ্ছি। ধরো এ 2 3 4, এর মধ্যে 3টে এলিমেন্ট আছে। বি নিলাম ধরো 1 2 3 4 5। সি বলার একটা সেট নিলাম 2 3 4। এইবারে দেখো এর মধ্যে 2 আছে, 2 বিতেও আছে, 3 আছে এখানেও আছে, 4 এখানেও আছে। তাহলে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের মধ্যে রয়েছে। তাহলে আমরা এখন কি লিখতে পারি, এখান থেকে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এ কি হয়ে যাচ্ছে, বি সেটের সাবসেট হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো আবার এ হচ্ছে 2 এখানে রয়েছে, 3ও এখানে রয়েছে, 4ও এখানে রয়েছে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এ হচ্ছে সি সেটের সাবসেট হয়ে যাচ্ছে। এবারে একটা জিনিস খেয়াল করো যে এখানে এ সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সি সেটের মধ্যে ঠিক ততগুলো এবং সেই এলিমেন্টে আছে। এটাও সাবসেট, কিন্তু এটা প্রপার সাবসেট নয়, ঠিক আছে? এই জন্য এইটার ক্ষেত্রে আমরা এরকম চিহ্ন দিয়ে দেব। কিন্তু এ হচ্ছে বি এর প্রপার সাবসেট, কারণ বিতে অন্তত একটা হলেও এর থেকে বেশি এলিমেন্ট রয়েছে, মানে 2 3 4 তো রয়েছে, তাছাড়া আরও 2টো এলিমেন্ট এক্সট্রা রয়েছে। তাহলে প্রপার সাবসেট হতে গেলে কি হবে, ওই এলিমেন্টগুলো তো থাকবেও, তা সত্ত্বেও অন্তত একটা এলিমেন্ট যদি এক্সট্রা থাকে তাহলে হচ্ছে প্রপার সাবসেট বলা হবে। আবার এই দ্বিতীয় ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, আমরা এখান থেকে লিখতে পারি যে সি আবার এর সাবসেট, তাই তো? তাহলে এ যেমন সি এর সাবসেট, উল্টো দিক থেকে দেখো সি এর এলিমেন্টগুলো এর মধ্যে রয়েছে, তাহলে সেই অনুযায়ী সি এর সাবসেট। এরকম যদি হয় এই দুটোর থেকে আমরা বলতে পারি এ ইকুয়াল টু সি। তার মানে দুটো সেটকে ইকুয়াল হতে গেলে কি হতে হবে, একবার এ কে সি এর সাবসেট হতে হবে, আরেকবার সি কে এর সাবসেট হতে হবে। এই দুটো যদি একসঙ্গে হয় তাহলে দুটো সেট ইকুয়াল হয়ে যায়। দেখো এ হচ্ছে সি এর সাবসেট, উল্টো দিক থেকে সি আবার এর সাবসেট, তাহলে এ আর সি ইকুয়াল হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এটাকে যদি উল্টো দিক থেকে লিখি, এই চিহ্নটাকে বলা হয় সুপার সেটের চিহ্ন, ঠিক আছে? অধিসেট বা সুপার সেট। এই চিহ্নটা কিসের চিহ্ন, এটা হচ্ছে অধিসেট, অধিসেট বা সুপার সেটের চিহ্ন, ঠিক আছে? সুপার সেট যদি হচ্ছে আমি এরকম বলি যে এ হচ্ছে সুপার সেট অফ বি, তাহলে উল্টো দিক থেকে বি এর সমস্ত এলিমেন্টগুলো এর মধ্যে থাকতে হবে, তাহলে এ হচ্ছে সুপার সেট অফ বি হয়ে যাবে। এবার একটু বলবো যে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট কাকে বলে। আমরা এই যে সমস্ত সেটগুলো নিয়ে আলোচনা করব, যে সংজ্ঞায়িত সেটগুলো নিয়ে, মনে করা হয় যে সেই সেটগুলো সমস্তই অন্য একটা সেটের সাবসেট। এই সমস্ত সেটগুলো যে সেটটা সাবসেট, সেই সেটটাকে বলা হবে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, এবং সেটাকে আমরা ক্যাপিটাল ইউ দিয়ে ডিনোট করে থাকি। তাহলে বলা হয় যে এই যে এ বি সি এন ন্যাচারাল নাম্বার সেট বা ইন্টিজার সেট বা রিয়েল নাম্বার সেট সবাই হচ্ছে গিয়ে এই সার্বিক সেট যে ইউ রয়েছে তার সাবসেট। এখন এই উপরে ধরো আগের পাতায় যে এ সেটটা নিয়েছিলাম, এইখানে এই যে এ সেটটা, তাহলে এই সেটটাও কিন্তু এই ইউ সেটের সাবসেট। তাহলে এ ইজ এ সাবসেট অফ ইউ। এবারে এই যে ফাই যে নাল সেট রয়েছে, ফাই সেট কিন্তু যে কোনো সেটের সাবসেট। ফাই সেট এ সেটেরও সাবসেট, আবার ফাই সেট কিন্তু ইউ সেটেরও সাবসেট। কারণ আমরা সাবসেটের সংজ্ঞায় কি বলেছিলাম যে ফাই এর সাবসেট হতে গেলে কি হতে হবে, ফাই সেটের প্রত্যেকটা এলিমেন্টকে এ সেটের মধ্যে থাকতে হবে। এবারে দেখো ফাই সেট থেকে আমরা যদি মনে করি যে এক্স বলে কোনো এলিমেন্ট আছে, তাহলে অবশ্যই সেটা এতে থাকবে, আমরা দেখাতে পারবো। কিন্তু যেহেতু ফাই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, তাহলে আমি যে দেখাতে পারবো না যে এ সেটের মধ্যে নেই এমনটা হবে না। সেই কারণে ফাই এ কেন, ফাই যে কোনো সেটেরই সাবসেট। আবার ফাই ওই জন্য ইউনিভার্সেটেরও সাবসেট। আবার এ সেট নিজেরই নিজের সাবসেট, কারণ এ সেট নিজেই নিজের সাবসেট, কারণ এর প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে রয়েছে। তাহলে প্রত্যেকটা সেট নিজেই নিজের সাবসেট, এবং ফাইও প্রত্যেকটা সেটের সাবসেট। এবার আমরা বলবো সসীম সেট বা ফাইনাইট সেট কাকে বলে, আর অসীম সেট বা ইনফাইনাইট সেট কাকে বলে। সসীম সেট হচ্ছে যে সেটের মধ্যে সসীম সংখ্যক উপাদান থাকবে। এ সেট হুইচ হ্যাজ এ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস ইজ কল্ড এ ফাইনাইট সেট। আর যে সেটের মধ্যে সসীম সংখ্যক এলিমেন্ট থাকবে না তাকে বলা হবে অসীম সেট বা ইনফাইনাইট সেট। যেমন সেট অফ ন্যাচারাল নাম্বার যেটা আমরা জানি, এন ইকুয়াল টু কী হয়,
1 2 3 4 এবং চলতেই থাকছে। এই যে সেটটা, এর মধ্যে অসীম সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ইনফাইনাইট সেট। এবারে আমি একটা নিয়ে নিচ্ছি, ধরো 2 4 6 8 10। এই সেটটা হচ্ছে ক্যাপিটাল এ সেট। এর মধ্যে দেখতেই পাচ্ছ 5টা সসীম সংখ্যক এলিমেন্ট রয়েছে, তাহলে এটা হচ্ছে সসীম সেট। এটা হচ্ছে সসীম সেট। এবং দেখো এ কিন্তু আবার এনের সাবসেটও বটে। এ হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার সেটের সাবসেট। আবার আমরা বি বলে আরেকটা সেট এরকম নিতে পারি, 2 4 6 8 10, এই চলতেই আছে। তার মানে হচ্ছে কি নিলাম? ইভেন নাম্বারগুলো নিলাম, ইভেন ন্যাচারাল নাম্বারসগুলোর সেট নিয়ে নিয়েছি। তাহলে বি কিন্তু আবার অসীম সেট এবং এটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারের সাবসেট। তাহলে আবার একটা জিনিস দেখো যে ইনফাইনাইট সেটের সাবসেট কিন্তু ফাইনাইট সেটও হতে পারে, আবার ইনফাইনাইট সেটও হতে পারে। তাহলে যার মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকবে সেটা হচ্ছে ফাইনাইট সেট, আর যার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকবে সেটা ইনফাইনাইট সেট। আচ্ছা, এইবারে আরেকটা জিনিস বলি, কাউন্টেবল সেট বা কাউন্টেবিলিটি কি বলা হচ্ছে দেখো। আচ্ছা, যদি ফাইনাইট সেট হয় তার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে আমরা সবসময় গুণে বলে দিতে পারবো, ঠিক আছে? যেমন ধরো এই সেটটা নিয়েছিলাম, এর মধ্যে 1 2 3 4 5টা এলিমেন্ট আছে। তাহলে এই যে কাউন্ট করা যাচ্ছে, তাহলে যেই সেটের এলিমেন্টগুলোকে কাউন্ট করা যায় সেই সেটকে বলা হয় কাউন্টেবল সেট, আর যে সেটের এলিমেন্টগুলোকে কাউন্ট করা যায় না তাদেরকে বলা হয় আনকাউন্টেবল সেট। তাহলে তোমার হচ্ছে ফাইনাইট সেট তো কাউন্টেবল হলো। এবারে তোমাদের সাধারণভাবে মনে হতে পারে যে ইনফাইনাইট সেট মানেই তো আনকাউন্টেবল সেট। না, ইনফাইনাইট সেট মানেই কিন্তু আনকাউন্টেবল নয়। ইনফাইনাইট সেটকেও কিন্তু কিছু কিছু সেটকে কাউন্ট করা যায়, কিছু কিছু সেটকে কাউন্ট করা যায় না। যেমন ধরো এই যে ন্যাচারাল নাম্বার সেট 1 2 3 4 আছে, প্রথমটাকে আমি গুনছি 1 2 3 4, এইভাবে কি ন্যাচারাল নাম্বার সেটের এলিমেন্টগুলোকে কিন্তু আমি কাউন্ট করতে পারবো। তাহলে কিন্তু এটাও কাউন্টেবল সেট, কিন্তু এটা হচ্ছে ইনফাইনাইট সেট, যেহেতু এটাকে বলা হয় কাউন্টেবলি ইনফাইনাইট সেট, ঠিক আছে? অথবা বলা হচ্ছে ইনিউমারেবল সেট অথবা ডিনিউমারেবল সেট। আর যেই ইনফাইনাইট সেটকে কাউন্ট করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবলি ইনফাইনাইট সেট। তাহলে ইনফাইনাইট সেটকে কিন্তু কাউন্ট করা যেতেও পারে আবার নাও যেতে পারে। যে সমস্ত ইনফাইনাইট সেটকে কাউন্ট করা যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট, আর যাদেরকে কাউন্ট করা যাচ্ছে না তাদেরকে বলা হচ্ছে আনকাউন্টেবলি ইনফাইনাইট, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে গিয়ে ইনফাইনাইট সেট, কিন্তু এদেরকে কাউন্ট করা যাচ্ছে। যেমন এটার মধ্যে কি পড়ে? সেট অফ ন্যাচারাল নাম্বারস পড়ে। সেট অফ ন্যাচারাল নাম্বারস, সেট অফ ন্যাচারাল নাম্বারস কিন্তু এই ইনিউমারেবল বা ডিনিউমারেবল সেট। কিন্তু যে রিয়েল নাম্বার সেট আছে, সেট অফ রিয়েল নাম্বার যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, সেটা কিন্তু আনকাউন্টেবলি ইনফাইনাইট, আনকাউন্টেবলি ইনফাইনাইট, আনকাউন্টেবলি ইনফাইনাইট। অ্যাকচুয়ালি আমি আরেকটা জিনিস বলি, যে সেটগুলোকে তোমরা ট্যাবুলার ফর্মে বা রোস্টার ফর্মে লিখতে পারবে সেই সমস্ত সেট কিন্তু ইনিউমারেবল হবে। ইনফাইনাইট সেটের কথা বলছি। যে সমস্ত ইনফাইনাইট সেটকে, ফাইনাইট সেটকে তো সবসময় ট্যাবুলার ফর্মে লেখা যাবে, যে সমস্ত ইনফাইনাইট সেটকে ট্যাবুলার ফর্ম লেখা যাবে, ট্যাবুলার ফর্ম বা রোস্টার ফর্মে, তারা কিন্তু ইনিউমারেবল হবে। কিন্তু যে সমস্ত ইনফাইনাইট সেটকে ট্যাবুলার ফর্ম বা রোস্টার ফর্মে লেখা যায় না তারাই হচ্ছে আনকাউন্টেবলি ইনফাইনাইট হয়ে যায়। যেমন সেট অফ ন্যাচারাল নাম্বারসকে কীভাবে লিখতে পারছো? 1 2 3 4 এরকম করে আমরা লিখতেই পারি। সেই জন্য সেট অফ ন্যাচারাল নাম্বারস কিন্তু এন যেটা, সেটা হচ্ছে আমার ইনিউমারেবল বা ডিনিউমারেবল সেট হয়ে যাচ্ছে। কিন্তু রিয়েল নাম্বার সেটকে তুমি এইভাবে কিন্তু লিখতে পারছো না, কারণ রিয়েল নাম্বার, দুটো রিয়েল নাম্বারকে একটা থেকে আলাদা কিন্তু করা যায় না, তারা এত গায়ে গায়ে থাকে। তাহলে একটা সেটে যদি দুটো এলিমেন্টকে আমি আলাদা করতে পারি, ঠিক আছে, আলাদা আলাদাভাবে লিখতে পারি বা কোথাও বসাতে পারি, তাহলে সেই সেট ইনফাইনাইট হলেও কাউন্টেবল হবে। কিন্তু যে ইনফাইনাইট সেটের এলিমেন্টগুলোকে আমি আলাদা আলাদা করে লিখতে পারবো না বা কোথাও বসাতে পারবো না, তাকে কিন্তু আমরা কোনোদিনই কাউন্ট করতে পারবো না। তা ট্যাবুলার সেটে কী হয়? আমরা আলাদা আলাদা করে সেটের এলিমেন্টগুলোকে বসাতে পারি। সেই জন্য যে সমস্ত সেটকে ট্যাবুলার বা রোস্টার ফর্মে লেখা যায় তারা কিন্তু কাউন্টেবল হবে, কিন্তু যাদেরকে লেখা যাবে না তারা আনকাউন্টেবল হবে। এবারে আমরা একটু বলবো পাওয়ার সেট বা সূচক সেট কাকে বলা হচ্ছে। পাওয়ার সেট বা সূচক সেট হচ্ছে সেটেরই কালেকশান। ধরো একটা সেট নিয়েছি, সেটের যত রকম সাবসেট তৈরি করা যাবে সেই সমস্ত সাবসেটকে নিয়ে যদি আমি একটা সেট তৈরি করি, সেই সেটটাকে বলা হবে সেটের পাওয়ার সেট, এবং সেটাকে আমরা পি এ দিয়ে প্রকাশ করে থাকবো। তাহলে পি এর মধ্যে সেই সমস্ত সেটটা রয়েছে, এখানে আমি সাচ দ্যাট এই চিহ্নটা দিলাম, এক্স ইজ এ সাবসেট অফ এ,
ঠিক আছে? এর যত রকম সাবসেট হয় সেই সব সাবসেটগুলোর কালেকশানটা নিয়ে যে সেট তৈরি হয় সেটাকে বলা হচ্ছে পাওয়ার সেট। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এই এ সেটটার মধ্যে দুটো এলিমেন্ট রয়েছে, এ আর বি। এ সেটটার সাবসেট কী কী হয়? প্রথমেই ফাই যে কোনো সেটের সাবসেট হয়, তাহলে নাল সেট ফাই যে কোনো সেটের সাবসেট হলো। এবারে শুধু একে নিয়ে যদি আমি একটা সেট তৈরি করি, সিঙ্গলটন সেট এ, বুঝতেই পারছো এটা সাবসেট। আর একটা সেট তৈরি করলাম সিঙ্গলটন সেট বি, এটা সাবসেট, এবং নিজেই নিজে সাবসেট হয়, তাহলে এ। আমি কটাকে কমা দিয়ে দিয়ে লিখলাম। এই যে সেটগুলো তৈরি হলো, এই যে কালেকশানটা তৈরি হলো, তাহলে এই পুরো যে সেটটা, এটাকে বলা হবে এ সেটের পাওয়ার সেট, এবং এটাকে পি এ দিয়ে প্রকাশ করা হবে। তাহলে এটা হচ্ছে এ সেটের পাওয়ার সেট। তাহলে একটা সেটের যতগুলো সাবসেট হয়েছে এ সেটের, সবগুলোকে নিয়ে এ সেটের পাওয়ার সেট তৈরি হয়েছে। ঠিক আছে? তাহলে এর মধ্যে কটা রয়েছে? 4টে উপাদান রয়েছে। এবার আমি একটুখানি দেখি, যদি আরেকটা সেট আমি নিয়ে নিই বি সেট বলে, বি ইকুয়াল টু, এর মধ্যে ধরো 3টে এলিমেন্ট রয়েছে এ বি সি, তাহলে এর পাওয়ার সেটটা কেমন হবে? আচ্ছা, এর সাবসেটগুলো কিভাবে তৈরি হচ্ছে? প্রথমে তো ফাই একটা সেট থাকছে, তারপরে শুধু এ কে নেবে, শুধু বি কে নেওয়া হলো, কমা দিয়ে শুধু সি কে নেওয়া হলো। এইবারে দেখো, এ আর বি কে একসঙ্গে নেওয়া হলো, এ আর সি কে একসঙ্গে নেওয়া হলো, বি আর সি কে একসঙ্গে নেওয়া হলো, এ বি সি মানে সেটটাকেই পুরো নিয়ে নেওয়া হলো। ঠিক আছে? আর কি পাওয়া যাবে? আর কোনো এলিমেন্ট পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে সেটটা, এটা কিন্তু বি সেটের পাওয়ার সেট হয়ে গেল। এর মধ্যে কটা এলিমেন্ট আছে? 1 2 3 4 5 6 7 8টা এলিমেন্ট রয়েছে। এবার মজার ব্যাপার দেখো, যখন দুটো এলিমেন্ট ছিল তখন 4টে পেয়েছিলাম, যখন 3টে এলিমেন্ট তখন পাচ্ছি কটা? 8টা পেয়ে যাচ্ছি। তার মানে আসলে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার, এখানে হচ্ছে পাওয়ার সেটের এলিমেন্ট ছিল 2 টু দি পাওয়ার 2, এখানে পাওয়ার সেটের এলিমেন্ট হয়েছে দেখো 2 টু দি পাওয়ার 3, 8টা। তাহলে একটা সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে তার পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার ততগুলো এলিমেন্ট থাকবে। তাহলে একটা যদি সেটের মধ্যে n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে তার পাওয়ার সেটে হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট থাকবে।